মুর্শিদাবাদে এক স্কুলে এবার পড়ুয়াদের হাতে বন্দুক, ঠিক বই নয়, খাতা নয়, বন্দুক। যে কারণে এই বন্দুক উঠে আসা সেটাও অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র বললেও বোধ হয় কম বলা হয়। স্কুলের নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা, তারপরে স্কুলের উপর রাগ, নিরাপত্তারক্ষীর উপর রাগ, হাতে বন্দুক নিয়ে স্কুলে। প্রশ্ন এই দুই পড়ুয়াকে নিয়ে নয়, এই দুই পড়ুয়ার বিরুদ্ধে কোনো ক্ষোভের কারণও নেই। যাদের হাতে এই বয়সে বন্দুক উঠে আসে স্কুল পড়ুয়া হওয়ার পরে, দোষ তাদের নয়, দোষ যে সমাজ তাদের হাতে বন্দুকটা তুলে দিচ্ছে তাদের। এক তো বন্দুকের সহজলভ্যতা, স্কুল পড়ুয়াও চাইলেই বন্দুক পায়। দুই, হাতে বই খাতা না নিয়ে বন্দুক নেওয়ার কথা মাথায় আসছে কেন পড়ুয়ার? এর দায়িত্ব সমাজকে নিতে হবে। ওই পড়ুয়াদের একদিনেরও শাস্তির বদলে মনে হয় শাস্তি পাওয়া দরকার তাদের, আজীবন শাস্তি ভোগ করা তাদের উচিত, তাদের পাওয়ার কথা। যারা পড়ুয়াদের স্কুলমুখী করতে পারেনি, যারা পড়ুয়াদের বইমুখী করতে পারেনি, বরঞ্চ বইটই পড়ে যারা ভবিষ্যতে পড়ুয়াদের গড়ে তুলবেন বলে নিজের সর্বস্ব পণ করে পরীক্ষা দিয়ে আসলে প্রকৃতই শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক হিসেবে বিবেচিত হতে পারতেন, তারা পথে পড়ে রয়েছেন, পথে বসে রয়েছেন। ছুতোয় নাতায় একোট ওকোট, আদালত, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, শেষমেশ নানান রকমের নানা কিসিমের দোহাই পাড়তে পারতে 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 মানুষের কাছে সব বিশ্বাসযোগ্যতা হারিয়ে এবার আদালতের বিশ্বাসযোগ্যতা, বিচারপতিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে যারা এখনো 10 বছর আগে পরীক্ষা দিয়ে আসলে পাশ করা শিক্ষকদের রাস্তায় বসিয়ে রেখে টাকা দিয়ে শিক্ষকের চাকরিটা কিনে নেওয়া শিক্ষকদেরকে দিয়ে স্কুলে পড়ানোর 10 বছর পূর্তি করলেন, জবাবটা কি তাদের দেওয়ার কথা নয়? ওই দুই পড়ুয়ার হাতে বন্দুকটা কি আসলে প্রকৃতপক্ষে এরাই গুজে দেননি? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। কোথাও স্কুলে বন্দুক হাতে পড়ুয়া, কোথাও স্কুলের মধ্যে শিক্ষকদের হাতাহাতিতে লাটে পড়াশোনা। এই হলো বাংলার স্কুলগুলোর হাল। মুর্শিদাবাদের রেজিনগরে হঠাৎ স্কুলে 10ম শ্রেণীর পড়ুয়ার হাতে বন্দুক, হতবাক শিক্ষক, আতঙ্কে কাঠ পড়ুয়ারা। কিন্তু বন্দুক হাতে স্কুলে কেন? কারণ নিরাপত্তা রক্ষী নাকি বকাবকি করেছিল, তাই একটু সমঝে দেওয়া আর কি। বিশাল আতঙ্ক আছে, কারণ একটা হামস নিয়ে যখন আসছে আমাকে তো মারার জন্য আসছে, আমার জীবনের নিরাপত্তা কে নেবে? রানীগঞ্জে আবার পড়ুয়ারা হাঁ করে দেখলো দুই শিক্ষকের হাতাহাতি। সে এমন কাণ্ড যে প্রধান শিক্ষকের আঙুলি গেল ভেঙে। ক্লাস করতে যেতে বলাতে বিজয়টা ছিল, বুকে প্রচণ্ড জোরে মারলো প্রথমে, ঠিক আছে, তারপরে ধাক্কাধাক্কি করলো, তারপরেতে আবার আঙুলটা ধরে ভেঙে দিল সব শিক্ষকদের সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্কুলে স্কুলে এই হাল কেন? স্কুল পড়ুয়া তার হাতেও অনায়াসে বন্দুক উঠছে কিভাবে? প্রচুর পদ খালি আছে, 55,000 পদ শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন খালি আছে। অনেক স্কুল, 1008 স্কুল বোধহয় উঠে গেছে। ফলে শিক্ষা ব্যবস্থাটাকে চারদিক থেকে সর্বাঙ্গীনভাবে ধ্বংস করার একটা পরিকল্পনাই লোকের চোখের সামনে আসছে। ফলে ছেলেমেয়েরা স্কুলে আসছে না, ক্লাসে আসছে না, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা। পড়াশোনা করে যে ধর্নায় বসে সে, এ রাজ্যে এখন এটাই দস্তুর। ভুয়ো শিক্ষক নিয়োগের 10 বছর পূর্তিতে রাজ্যের স্কুল ছাত্ররা কি এবার বই খাতা ছেড়ে হাতে বন্দুক তুলে নিচ্ছে? মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড়, শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার আয়োজন সম্পূর্ণ। রিপাবলিক বাংলা। আর ঠিক এখানেই
আমার আজকের প্রথম প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আমার আজকের বিতর্ক শুরু করব, আমার আজকের প্রথম বক্তব্য, বন্দুকের মুখে রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ। অবশ্যই আবারও বলি, এই দুই পড়ুয়া যারা হাতে বন্দুক নিয়ে ঢুকেছিল তাদের কথা বলছি না, তাদের বন্দুক নিয়ে স্কুলে ঢোকার পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি দেওয়ার কোনো দাবিও জানাচ্ছি না, বরঞ্চ উল্টোটা বলছি, যারা এই দুই পড়ুয়াকে বই নয়, খাতা নয়, বন্দুক নিয়ে স্কুলে ঢুকতে আসলে প্ররোচিত করলেন তাদেরকে প্রশ্ন করছি, তাদের কাছে জিজ্ঞাসা করছি যে এ রাজ্যের শিক্ষার ভবিষ্যৎটাকে কি তারা আসলে বন্দুকের মুখে রেখে দিয়েছেন। আমার সঙ্গে উপস্থিত যে প্রতিনিধিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমার একদম ডান দিক থেকে থাকবেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, তারপরই থাকবেন অভ্র সেন, বিজেপির অপর মুখপাত্র, আমার ঠিক বাঁদিকে শুভজিৎ নস্কর অধ্যাপক, আমার বাঁদিকে তারপরে পরপর দুজন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকন্যা ভট্টাচার্য, দুই আইনজীবী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, এবং আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। আমি শুরু করি আজকে শুভজিৎবাবু আপনার কাছ থেকে। পবিত্রবাবুর কথা শুনছিলাম, পবিত্র সরকার বলছিলেন 8,000 স্কুল এমনিই বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষাকে যদি চারিদিক থেকে ঘিরে ধরে আক্রমণ করা হয় তাহলে পড়ুয়া বই খাতার বদলে হাতে বন্দুক তুলে নেবে আর বিচিত্র। দেখুন অনির্বাণবাবু, আমি বলতে বাধ্য হচ্ছি যে শুধুমাত্র আপনি যে টুকরো টুকরো ছবিগুলো কিছুক্ষণ আগে আসছিল তার বাইরে অ্যাজ এ মানে প্রফেসর যে কিনা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত এডুকেশন সিস্টেমের সাথে, এবং আমি দীর্ঘদিন শুধুমাত্র এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকলেও জঙ্গলমহলেও প্রায় 1 বছর সার্ভ করেছি, এবং গত 5-6 বছরে যদি আমি একটা অডিটের মতো করে আপনার সামনে তুলে ধরি, আমার মনে হয়েছে যে হায়ার এডুকেশন যে সিস্টেম, আমি হায়ার এডুকেশনটাই বলছি ফার্স্ট, যে হায়ার এডুকেশন সিস্টেমে একটা বড় রকমের এক্সপ্যানশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। বেশ কিছু ইউনিভার্সিটি, রানী রাসমণি ইউনিভার্সিটি, গুরুচাঁদ হরিচাঁদ ইউনিভার্সিটি, দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, অনেক কিছু হয়েছে। এক্সপ্যানশন নিয়ে আমার কোনো বলার কিছু নেই, কিন্তু আমি বলছি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মান আপনি যদি দেখেন এই ইউনিভার্সিটিগুলোর, এবং বেশ কিছু সংখ্যক কলেজ, এবং আপনি চলে যান যে ডিস্ট্রিক্ট লেভেলের, আমি আপনাকে এখানে শুধুমাত্র লেডি ব্রেবোন বা মৌলানা আবুল কালাম আজাদ গভর্নমেন্ট কলেজের কথা বলছি না, গ্রামের দিকে সেখানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমার নিজের যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা খুব খারাপ, এবং এতে শুধুমাত্র আমি স্টেট গভর্নমেন্টকেই দায়ী করছি না, আমি বলছি একটা হিউজ যে ফান্ডের দরকার সেই ফান্ডটা কিন্তু আস্তে আস্তে ড্রাই আপ হয়ে গেছে। আমি নিজে আপনাকে একটা খুব বেদনার কথা শোনাই, আমি নিজে যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, যে আমাকে বড় করে আজকে দিল্লিতে পাঠিয়েছে, সারা বিশ্ব চিনিয়েছে এবং যাদবপুরের অধ্যাপক বানিয়েছে, সেই স্কুলটা বন্ধ হয়ে গেছে, গত 2-3 বছরে বন্ধ হয়ে গেছে। সেখানে শিক্ষক যেগুলো ছিল টিম করে জ্বলছিল, তাদের পরে আর রিক্রুটমেন্ট দেওয়া যায়নি, কারণ এর মধ্যেই আপনি জানেন এই যে 3-4 জন মাথা, পার্থ, মানিক, সুবীরেশ, এরা সব জেলে ঢুকে গেছে। পুরো এডুকেশন সিস্টেমের উপর একটা ভীষণ বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে, এবং তার পরবর্তীকালে আপনি দেখেছেন কি হয়েছে। আমি বলছি যে শুধুমাত্র আপনি গিয়ে হায়ার এডুকেশন বলুন বা নিচুতলা যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমগুলো আপনি তৈরি করলেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে গিয়ে, কিন্তু তার অডিট করতে হবে, তার সোশ্যাল অডিট এবং তার ইনফ্রাস্ট্রাকচারাল অডিট করতে হবে ইয়ারলি বেসিসে, বা অন্তত 2 বছরে একবার, যে সেটা কোথায় দাঁড়িয়ে আছে, সেখানে ছাত্র ভর্তির সংখ্যা কি বেড়েছে না কমেছে, সেখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ শিক্ষক বা অধ্যাপকদের সংখ্যা কি ঠিকঠাক আছে, নাকি সেখানে তাপ্পি দিয়ে কোনো রকম স্যাক্ট বা কোনো রকম পার্মানেন্ট নন পার্মানেন্ট গেস্ট টিচার বা কোনো রকম গেস্ট প্রফেসর দিয়ে চালানো হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে একটা প্যান্ডেমিকের আকার নিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আমি কলেজের কথা একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, পার্থ চ্যাটার্জির সময় স্কুল এডেড কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ টিচার নামে স্যাক্ট নামের একটা তৈরি হয়েছে, হঠাৎ করে গজিয়ে উঠেছে, যেখানে ইউজিসির কোনো নর্ম মানা হয়নি, কিছু নয়, সেটা একটা পার্মানেন্ট টাইপের তৈরি করা হয়েছে, যাদের হয়তো অনেকে নেটও নেই, যে নেটটাকে আমরা এলিজিবিলিটি একটা টেস্ট হিসাবে ধরি, যে মিনিমাম ক্রাইটেরিয়া, যে কিনা স্কুলে কলেজে পড়াতে পারবে। কিন্তু দ্যাট সেড আমি বলছি যে পশ্চিমবঙ্গে একটা হাহাকার তৈরি হয়েছে, যারা অ্যাসপায়ারিং জেনারেশন, যারা যেটাকে আমরা বলি অ্যাসপিরেশনাল ইয়াং জেনারেশন, তারা যারা অ্যাকাডেমিক্সের সাথে যুক্ত হতে চায়, স্কুলে পড়াতে চায়, ইউনিভার্সিটিতে পড়াতে চায়, কলেজে পড়াতে চায়,
যায়, তারা কোনো না কোনোভাবে এই যে দীর্ঘদিন ধরে এসএসসি স্ক্যাম থেকে শুরু করে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে শুরু করে এবং ইউনিভার্সিটি কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে পিএসসি, এগুলো রেগুলার আরও করতে হবে এবং টাইম বাউন্ড সেখানে আপনাকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিতে হবে এবং টাইম বাউন্ড 2 বছর 3 বছর, আমি আপনাকে বলছি পিএসসিতে সেখানে 2 বছর 3 বছর ধরে চলছে, আপনি টাইম বাউন্ড করুন 6 মাস 7 মাস, তার মধ্যেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন হবে, ফর্ম ফিল আপ হবে এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এবং তার সাথে সাথে আমি আপনাকে বলছি যে লিডারশিপ পজিশনগুলো রয়েছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, তাদেরকে আপনি সাফেল করুন। একজন মানুষ সেখানে প্রিন্সিপাল বা ইনচার্জ যারা রয়েছে ইউনিভার্সিটি, তারা দীর্ঘদিন ধরে বসে আছে, আপনি নতুন জেনারেশনকে আনুন, তাদেরকে দায়িত্ব দিন এবং বিভিন্ন অধ্যাপকদের মধ্যে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ডাইভার্সিটি তৈরি করুন এবং শুধুমাত্র যারা শাসক দলের ঘনিষ্ঠ, সেটা ন্যাশনালি হোক বা সেন্ট্রালি, সে আরএসএস ঘনিষ্ঠ হোক বা আপনার এখানে তৃণমূল ঘনিষ্ঠ, আমি বলছি কোনো ঘনিষ্ঠদের আপনি দেবেন না, এইসব পোস্টে বসাবেন না, কারণ পলিটিসাইজেশন হবে একাডেমিক বা এই যে পুরো যে সিস্টেম সেটা হচ্ছে এবং এটা একেবারেই কাম্য নয়। কারণ পশ্চিমবঙ্গে আপনি জানেন যে জ্যোতি বসুর সময় 1980s যে একটা ল্যাক অফ ইংলিশ এডুকেশন সিস্টেম তৈরি করে দিয়ে গেছেন, তার পরবর্তীকালে আমরা হয়তো ভেবেছিলাম যে এটার একটা অন্য ধরনের রেভলিউশন আসবে। এই কথাটা তো আসবো, এই দীর্ঘদিন ধরে ইংরেজি না পড়া, কিন্তু অবশ্যই সেটা হয়তো একটা রোগের অন্যতম একটা কারণ, কিন্তু এই মুহূর্তে যে কারণগুলো নিয়ে ঢুকছে, আমি অনির্বাণ আপনার কাছে আসছি। 2 স্কুল পড়বো অনির্বাণ, আপনি দুরকমভাবে ঘটনাটাকে দেখতে পারেন। আপনি আজকের দিনে এই আলোচনা, এই বিতর্কের মাঝখানে ভাবতে পারেন যে তৃণমূলকে দায়ী করছে, আমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দিই। সত্যিই তো প্রত্যেকদিন তো এই রাজ্যের স্কুলগুলো থেকে হাতে গুচ্ছ গুচ্ছ বন্দুক নিয়ে স্কুল পড়ুয়া ধরা পড়ছে না, আপনি এভাবে দেখতে পারেন। আবার আপনি এটাকে একটা অসুখের সূত্রপাত হিসেবেও দেখতে পারেন। জ্বর এলে আপনি 3 দিন ডাক্তারের কাছে না যেতে পারেন, প্রথম দিনও ডাক্তারের কাছে যেতে পারেন। অনিবার আপনি কোনটা চুজ করেন? না, আমি বৃহত্তর প্রেক্ষিতেই দেখছি যে ঘটনা ঘটেছে এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে একটু পড়ুয়া, আমি খবরটা খুব বিস্তারিত না জানলেও যেটুকু শুনছিলাম যে বোধহয় প্রধান শিক্ষক বা কোনো শিক্ষকের সঙ্গে তার কিছু একটা সমস্যা, সেখানে তাকে তার সিনিয়র যারা মানে শিক্ষক বা নিরাপত্তারক্ষী, তারা তো বয়সে গুরুজন, তারা বকাবকি করেছে, অতএব তার প্রতিশোধ স্পৃহা এতটাই জেগে উঠেছে যে বন্দুক নিয়ে চলে এসছে। এই জায়গাটা শিক্ষা ব্যবস্থার একমাত্র গলদ হিসেবে দেখলে আমার মনে হয় অতি সরলীকরণ হয়ে যাবে। এটা কোথাও সামাজিক ব্যবস্থারও এই জায়গায় পৌঁছে গেছে যেখানে গুরুজনকেও বকলে তাকে বন্দুক নিয়ে গিয়ে শাসাতে হয়, জানি না তাকে গুলি গুলি করে দিত কিনা। যে কারণে এটা শুধুমাত্র রাজনৈতিক পর্যায়ে যদি আমরা সীমিত রাখি, সেটা সার্বিকভাবে আমাদেরই ক্ষতি হবে। কারণ যে কোনো জায়গায় যদি কোনো বাচ্চা ছেলে, যে কোন ক্লাসে পড়ে আমি এক্স্যাক্টলি জানি না, 9-10 বোধহয়, সে যদি বন্দুক এত সহজে পেয়ে যায় বা সেইটা নিয়ে এসে আমি স্কুলে গিয়ে একটু ধমকি দেবো, ভয় দেখাবো, পারলে একটু গুলিও চালিয়ে দেবো, ঠিক এইটা যদি তার মানসিকতা হয়ে গিয়ে থাকে, তাহলে শিকড় অনেক গভীরে। সেই অসুখ শুধুমাত্র 2-3টি রাজনৈতিক দলের বিবাদের মধ্যে সীমিত থাকার কোনো কারণ নেই। এই ছেলেটির বাবা বা মা তারা তৃণমূল করেন না, বিজেপি করেন না, সিপিএম করেন নাকি কিছুই করেন না, সেটা একদম ইমেটেরিয়াল। এক্ষেত্রে প্রত্যেকের আমাদের আতঙ্কিত হওয়ার কারণ আছে, কারণ আমাদের আশেপাশে এরকম অনেক স্কুল পড়ুয়া আছেন, হতে পারে ওয়েব সিরিজ, হতে পারে সিনেমা, হতে পারে অন্য কিছু, যার প্রভাবে তাদের মনে হচ্ছে যে হাতে একটা আগ্নেয়াস্ত্র থাকলে বোধহয় আমি বেশ বড় রকমের বীরপুরুষ হতে পারি এবং সেটা দেখিয়ে লোককে বেশ ধমকে রাখতে পারি। এবং এখানে স্থানীয় থানা বা প্রশাসন বা পুলিশ, তাদের ভূমিকা নিশ্চিতভাবে আতশকাচের তলায় আসবে যে একজন বাচ্চা ছেলে কি করে একটি আগ্নেয়াস্ত্র সে পাচ্ছে, কোথা থেকে জোগাড় করছে। একদিকে যেমন তার মানসিকতা কিভাবে এরকম হলো সেই প্রশ্ন থাকে, অন্যদিকে একদম কেজোভাবে বলতে গেলে প্রশাসন সেই স্থানীয় স্তরে কি ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে যে একজন বাচ্চা ছেলের হাতে বন্দুক চলে আসছে, সেটা কিভাবে তারা আটকাতে পারে। এইভাবে জিনিসটি না দেখলে আমার মনে হয় আবার ওই সান্ধ্যকালীন বিতর্ক এবং সেখানেই শেষ হয়ে যাবে, যেটা হওয়াটা উচিত নয়। খুব ভালো স্পিরিটে অনির্বাণ বলেন, আমি সেখান থেকে অব্র আপনার কাছে আসবো। যে স্পিরিটে অনির্বাণ কথা বলতে শুরু করেছে, সেটা তার মধ্যে কিন্তু সত্যি কোনো একেবারে প্রত্যেক দিনের ওই দৈনন্দিন রাজনীতি নেই, সংকীর্ণ রাজনীতি নেই। আমি সেই স্পিরিট থেকে অব্র জিজ্ঞাসা করবো। আমার প্রশ্নটা কিন্তু সত্যি করে আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কেন্দ্রিক ছিল না। আমি জিজ্ঞাসা করেছিলাম বন্দুকের মুখে রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ। আমি তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম এভাবে দায়ী করে ভাবতে চাইনি, রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ। অব্র আপনার নিজের কি মনে হয়? না অনির্বাণ, আপনি ঠিক বলেছেন, কোনো রাজনৈতিক দলকে স্পেসিফিক্যালি টার্গেট করে এখানে বলার হয়তো কোনো সুযোগ নেই বা প্রয়োজনও নেই। ইস্যুটা অনেক বেশি বৃহৎ। কিন্তু আপনাকে কয়েকটা কথা মনে রাখতে তো হবে যে এই অবস্থা যে হলো আজকে, এটা একটা স্ট্যান্ডঅ্যালোন ঘটনা হিসেবে আমরা বলতে পারি ঠিক আছে একটা ঘটনা ঘটেছে, আর নয়তো লার্জার যে ঘটনাগুলো ঘটেছে বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের রাজ্যে, সেগুলোর সঙ্গে লিঙ্ক করে এটা বোঝার চেষ্টা আমরা করতে পারি। আমাদের তাহলে মনে করতে হবে বিগত কয়েক বছরে এই যে এডুকেশন
এডুকেশন সেক্টরের শিরদাঁড়াটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আমাদের রাজ্যে। আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এবার একটা জাতির মেরুদণ্ডকে যদি ভেঙে দেওয়া যায়, গুড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই জাতিকে খুব সহজে কন্ট্রোল করা যায় বা শাসন করা যায়। এবার এই প্রেক্ষাপটে বিগত কিছু বছরে, 1 দশক যদি ধরেন আপনি, তখন তৃণমূল কংগ্রেসের মোডাস অপারেন্ডিটা কী থেকেছে আপনি দেখুন। একাধিক দুর্নীতি কিন্তু হয়েছে শিক্ষা সেক্টরে। প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকেও জেলে বসে রয়েছেন, একাধিক নেতা এখনও জেলে, বেশ কিছু শিক্ষক কর্মচারী তারাও কিন্তু জেলে। আমরা কিন্তু এটা ভুলে যেতে পারি না যে বাংলা ভাষার শিক্ষক যখন কয়েকজন ছাত্র চেয়েছিলেন উত্তরবঙ্গে, তাদের কপালে জুটেছিল গুলি, তারা মারা গেছিলেন। এটা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার নিদর্শন। আমরা কিন্তু এটা ভুলে যেতে পারি না যে রাজ্য সরকারের বদান্যতায় একটা নোটিফিকেশন পর্যন্ত বেরিয়ে গেছিল যে স্কুলগুলোতে সিভিক ভলেন্টিয়াররা নাকি পড়াবেন। তারপর সেটা নিয়ে যখন বিতর্ক হয়, তখন সে নোটিফিকেশনটা ফিরিয়ে নিতে বাধ্য হয় রাজ্য সরকারের তরফে। আমরা কিন্তু এটাও ভুলে যেতে পারি না, পূর্বতন বক্তা উনি বলেছেন যে অনেক ব্যাঙের ছাতার মতো কলেজ ইউনিভার্সিটি গড়ে উঠেছে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি বেশ কিছু কলেজ ইউনিভার্সিটি গড়ে উঠেছে, কিন্তু সেই কলেজ ইউনিভার্সিটিগুলোর ইনফ্রাস্ট্রাকচার কি ডেভেলপ হয়েছে? বা ইউজিসির যেই নিয়মাবলী রয়েছে, যে প্যারামিটার্সগুলো রয়েছে, সেগুলো কি ফুলফিল হচ্ছে? কোনোটাতে হচ্ছে না। ইনফ্যাক্ট ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নতুন বিশ্ববিদ্যালয়ের কথা ছেড়েই দিন, নামজাদা বেশ কিছু বিশ্ববিদ্যালয় যেগুলো নতুন তৈরি হয়েছে বা পুরনো, তারাও কিন্তু ইউজিসির প্যারামিটার ফুলফিল করতে পারছে না। আমি একদম পরিষ্কার বলছি, ইনস্টিটিউট অফ এমিনেন্সের যে প্যারামিটার রয়েছে, সেটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ও ফুলফিল করতে পারেনি এবং রাজ্য সরকারও পারেনি। আরেকটা, আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমি জানি ব্যাপারটা ভালো করে, আপনি আপনার সময় বলবেন। আরেকটা কথা বলি, একটা বিশেষ সাইকেল তৈরি হয়েছে অনির্বাণদা। কি বিশেষ সাইকেল? ধরুন এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষা ব্যবস্থাকে এভাবে ভেঙে দাও, একটা প্রশ্ন চিহ্নের মুখে এনে দাও। তাহলে আমরা কি করতে পারছি? প্রথমত, এটা নিয়ে একটা ব্যবসা করতে পারছে রাজনৈতিক নেতারা, পয়সা তুলছে, পকেট ভরছে, আর বিভিন্ন লোকের খাটের তলায় পয়সা লুকিয়ে রাখছে, সঙ্গে খেলনা লুকিয়ে রাখছে, সেটা একটা দিক। কিন্তু আরেকটা দিক হচ্ছে এই বিশেষ সাইকেলটা, যখন বাবা মারা দেখছেন যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা এভাবে ভেঙে পড়েছে, তাহলে আমাদের ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? এই জায়গা থেকে তৈরি হচ্ছে প্রাইভেটাইজেশনের জায়গা। একের পর এক প্রাইভেট স্কুল, একের পর এক প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটি আমাদের রাজ্যে গড়ে উঠছে, এবং অনেকে কিন্তু বাধ্য হয়ে তাদের পকেটের টাকা খরচা করে প্রাইভেটাইজেশন হয়ে যাওয়ার পরে এই প্রাইভেট স্কুল বা কলেজগুলোতে যেতে বাধ্য হচ্ছেন তাদের ছেলে মেয়েকে অ্যাডমিশন করানোর জন্য, কারণ তাদের আস্থা ভরসা রাজ্য সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় বা স্কুলগুলোর উপরে উঠে গেছে। এই কনটেক্সটে খালি 10 বছরে আমি আটকে থাকবো না, আমি এটাও বলবো বেশ কয়েকটা জেনারেশন কিন্তু খুব খারাপভাবে অ্যাফেক্টেড হয়েছে। কেন? কারণ বামেরা একটা বিশাল বড় ঐতিহাসিক ডিসিশন নিয়েছিল যে এখানে নাকি ইংরেজি শিক্ষার প্রয়োজন নেই। কিন্তু আমি এখানে তো কোনো ব্যক্তিগত আক্রমণের জায়গা আমি যেতে চাইছি না। আমি নাম করে বড় বড় বাম নেতাদের কথা বলে দিতে পারি, যাদের সন্তানরা কিন্তু এখন দাঁড়িয়ে বিদেশে পড়াশোনা করছেন, কিন্তু তারা এখানে মনে করেছেন যে ইংরেজি শিক্ষার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা বলি, যে শিক্ষকদের প্রতি সম্মানের একটা প্রশ্ন আসলো। শিক্ষকদের প্রতি সম্মানটা থাকবে কি করে যদি একটা রাজ্য সরকারের মোডাস অপারেন্ডি এটা হয় যে ওখানে ভুয়ো শিক্ষক স্কুলে কলেজে ভর্তি, বা কলেজগুলোতে এসএসসিটি 1-2 যেগুলো নিয়ে অলরেডি মামলা চলছে, এরকম লোকজন ভর্তি যারা ইউজিসি প্যারামিটার ফুলফিল করে না বা তারা পয়সা দিয়ে চাকরিটা কিনেছে। এটা যখন সর্বজন বিদিত হয়ে যাচ্ছে, আপনি একজন বাচ্চাকে খালি কিন্তু বা একজন স্টুডেন্টকে খালি এরকমভাবে পয়েন্ট আউট করে দোষ দিতে পারেন না। পুরো সিস্টেমটাকে কলুষিত করেছে এই তৃণমূল কংগ্রেস। দোষ দেওয়ার তো প্রশ্নই নেই, আমি শুরু থেকে বলেছি এই সিস্টেমটাই হয়ে গেছে। সে ভাবছে আমি কাকে সম্মান করব, ছাত্র দুটি তার সাইকোলজিক্যাল ইমপ্যাক্টটা হয় না, বরঞ্চ তাদেরকে যারা ঠেলে দিচ্ছে এদিকে শাস্তি, আর বন্দুক পাওয়া যাচ্ছে যেখানে সেখানে। আমি একটা বাচ্চা বন্দুক পেয়ে যাচ্ছে, সেটা কি প্রশাসন রাজ্যে? সেই কনসেন্টটা তো অনির্বাণ শুরুতেই বলেছেন যে কোথা থেকে বন্দুকের, অনির্বাণ মাঝখানে হাত তুলছেন কথা বলা সবসময়। একটা কথা বলা, প্রাইভেটাইজেশনের প্রশ্নে এত কথা অভ্রবাবু বলছিলেন, ওনার খেয়াল রাখা দরকার এই বিজেপি সরকারের আমলে আদানি গো স্টেট ইউনিভার্সিটি খাতায় কলমে বানিয়েছে, যেটা জমি ভূমি কিছুই নেই, তাদের নামে আমাকে একটা কথা বলুন, 100 কোটি আমি প্রাইভেটাইজেশনের জায়গাটা কোন জায়গাটা বলছি? প্রাইভেটাইজেশন নিয়ে বিরোধিতা করছি না, সরকারি হ্যাঁ পাশ থেকে প্রম্পট করে দিন ওনাকে, ভালো হবে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। প্রাইভেট ইউনিভার্সিটি বানিয়েছে যাদের কোনো প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে প্রাইভেটাইজেশন করছেন আপনারা, জমি কিছুই নেই, তাদের নামে 100 কোটি ভেঙে দিয়ে গ্রান্ট দিয়ে প্রাইভেট স্কুল কলেজ প্রাইভেটাইজেশনে গেল দিচ্ছে। সরকারি স্কুলগুলোতে 1000 কোটি টাকার বেশি ঘরে এই বিষয়টা নিয়ে আমার চাচাবি না, এক এক করে বলুন, 1000 কোটি টাকার বেশি ঘরে তুলেছে এরা জ্ঞান দিলে তোমরা
এনার্জেটিক নেতারা করে তুলেছে, আপনাদের চোটচঙ্গিরা করে তুলেছে। বিজেপি তুলেছে, বলছি না বিজেপি তুলেছে, এক এক করে বিজেপি তুলেছে। তেজস্বী যাদবের পিএফ এক এক করে আপনি জানেন না? এক এক করে নিট নিয়ে ময়ূক করবে, কিন্তু আমি নির্দিষ্টভাবে আজকে রাজ্যে আমি গতকালও করেছিলাম নিট নিয়ে, আমি এখানেও গতকাল শো করেছি, ডিবেট করেছি, কিন্তু আমি আজকে যেহেতু রাজ্যের শিক্ষা কেন্দ্রিক করতে চাইছি, এই দুটি ছাত্র আমার মনে হলো যেন আমাদের ভীষণ রকমভাবে একটা ওয়ার্নিং বেল দিল। পরীক্ষা শেষের 15 মিনিট আগে যে বেলটা বাজে, আমি সেটা পাচ্ছি একজন নাগরিক হিসেবে, আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না। শুভজিৎ, অভ্র এবং অনির্বাণ যে ডিবেটে জড়িয়ে পড়লো, আমি বলছি এটা তুতু মেমের, যেটা অনির্বাণ প্রথম থেকেই বলছে, এটা দেখুন তুতু মেমের জায়গায় নেই। আপনি আমার আইডিওলজিক্যাল ফোরগ্রাউন্ডিং নিয়ে প্রশ্ন করতে পারেন, সেটা আলাদা দিন করা যাবে, কিন্তু আমি বলছি আজকের এই যে ছেলেটির হাতে পিস্তল উঠে এলো, বা তার আগে আরেকজন এসডিপিও লেভেলের অফিসার গিয়ে ঝাঁপিয়ে পড়ে একটি ছেলের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়েছিল, আপনার মনে থাকবে। তো এই যে পিস্তলটা আসার, আমি বলছি আমি চাইছি একটা ডিপার ম্যালাইজ এডুকেশন সিস্টেমে যে রট, যেটাকে আমরা ইংরেজিতে বলি, এই যে তৈরি হয়েছে, এইটা তৈরি হওয়ার কারণটা খুঁজতে হবে এবং কালেকটিভলি খুঁজতে হবে যে কেন এটা তৈরি হয়েছে। কারণ এটা আমি একটা জাস্ট পয়েন্ট যেটা আমি মনে করি অ্যাজ অ্যান ইনসাইডার, যে এটার প্রধান কারণ হচ্ছে আপনি একাডেমিক যে টিচিং অ্যাজ এ কমিউনিটি বা টিচিং অ্যাজ এ সিস্টেম, এইটাকে গভর্নমেন্ট, সে সেন্ট্রাল হোক বা স্টেট, এটাকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন না। তার ফলে একটার পর একটা ফিয়াস্কো, শুধুমাত্র এসএসসি বা টেট বা এই ধরনের ফিয়াস্কো যেমন স্টেটে, ন্যাশনাল লেভেলেও হয়েছে, নিট এবং নেটের ক্ষেত্রেও ফিয়াস্কো হয়েছে। এবং একটা জাস্ট তথ্য দিদি, আপনি তারপর কন্টিনিউ করবেন। আপনি যেহেতু সেন্টারের কথাটা বললেন, আপনার নিশ্চয়ই এই পরিসংখ্যানটা জানা উচিত, বা আপনি নিশ্চয়ই জানেন স্বাধীনতার এত বছর পর অবধি সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল 670 অড, এখন সেটা দাঁড়িয়েছে বাইরে 1168। আর আপনি বলছেন এডুকেশন সেক্টরের উপর সেন্টারের কোনো ফোকাস নেই। একটা তথ্য দিন, আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিন না। আম্বানি ইউনিভার্সিটি উত্তরটা দিন না, এই উত্তরটা দিন না। 100 কোটির বেশি গ্রান্ট দিয়েছে, জমিটা একটা কোথায়? তথ্য দিন, গত আম্বানি 10 ইউনিভার্সিটি বছরে কোথায় বলো না, কটা বলতে সেন্ট্রাল পারবে? ইউনিভার্সিটি তৈরি হয়েছে? আপনি সেই আপনি জানেন না কতগুলো আইআইটি তৈরি হয়েছে? আপনি জানেন না? জানেন না কতগুলো ইনস্টিটিউট তৈরি হয়েছে? আপনি জানেন না? না উনি সেন্ট্রাল কতগুলো ট্রিপল আইটি তৈরি হয়েছে? আপনি জানেন না? রিসার্চ করব বলে টাকা দেবে, পার্টিকুলারলি সেন্ট্রাল ইউনিভার্সিটি। স্পেসিফিক বলুন, গত 10 বছরে আপনি আমাকে স্পেসিফিক বলুন না, আপনি আমাকে স্পেসিফিক বলুন, আপনি আমাকে স্পেসিফিক বলুন। আপনি যে সেন্টারের দিকে আঙ্গুলটা তুলছেন, কিসের বেসিসে তুলছেন? স্কুলে পড়েছো, কিসের বেসিসে তুলছেন? শিক্ষাটাই এই অবস্থা, কিসের বেসিসে তুলছেন? আপনি তথ্য দিন, কিসের বেসিসে তুলছেন সেন্টার দিয়ে আঙ্গুল? এক মিনিট আমি অনির্বাণের কাছে আসবো, মানে মুর্শিদাবাদের অনির্বাণের কাছে, অনির্বাণ চৌধুরী সিপিআই এর। আমি অনির্বাণ আপনার কাছে আসার একটাই কারণ, তার কারণ আমি ইতিমধ্যে দুটি পক্ষ, যদি এখানে আমি সেভাবে পক্ষ হিসেবে দেখছি না, কথা শুনেছি, বিজেপির কথা শুনলাম, তৃণমূলের কথা শুনলাম। আপনারা তৃণমূলের আগে এই রাজ্যে শেষ শাসক দল, তৃণমূলের আগে বামেরা, সেই জায়গা থেকে বা শাসক পক্ষ যেইভাবেই বলি না, সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হচ্ছে, আপনার জেলার ঘটনা বলে বলছেন, এটা অন্য কোনো জেলা তো আজকে ঘুরতে পারত, কিন্তু এই ঘটনাটা কোথাও একটা আমাদেরকে ওয়ার্নিং বেল দিয়ে গেল, বন্দুকের মুখে দাঁড় করিয়ে রেখেছে আমাদের ভবিষ্যৎকে, শিক্ষার ভবিষ্যৎকে। মনে হচ্ছে কি অনির্বাণ? দেখুন, আজকে যে ঘটনাটা মাধ্যমের সামনে এসছে না, হয়তো এইটা সংবাদ মাধ্যমের সামনে এসছে, কিন্তু ঠিক এইভাবে অস্ত্র নিয়ে স্কুলে ঢোকার ঘটনা দু একটা বোধহয় এর আগেও ঘটেছে। এবং শিক্ষক নিগ্রহ স্কুলে ঢুকে শিক্ষকদের উপর হামলা করা, এই যে একটা মানসিক ব্যাধি বা সামাজিক ব্যাধি যাই হোক না কেন, এইটা অনেক ঘটেছে। এবং এটা সবগুলোই হয়তো প্রত্যন্ত যে সমস্ত স্কুল আছে, মফস্বল এলাকায় যে স্কুলগুলো আছে, সব হয়তো সংবাদ মাধ্যমের সামনে আসে না। ঠিক এটা কেন, শিক্ষকদেরকে এইভাবে গণশত্রু ভাবা কেন, বা শিক্ষকদের শাসনের অধিকার এখন স্কুল থেকে চলে গেছে, তাদের হাতে বেল কেড়ে নেওয়া হয়েছে, তার ফলে স্কুলের যে ডিসিপ্লিনের ক্ষতি, সেটা কত বড় ক্ষতি হয়ে গেছে, এইটা একটা ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু এটা সঙ্গে এই যে মানে সেই 13 বছরের 14 বছরের যে ছেলেটা সূর্য সেনের ডাকে স্কুলের বই খাতা ফেলে দিয়ে জালালাবাদের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, নিশ্চয়ই এটা তারা নয়, এটা পুরো একটা অন্য বিষয়। কিন্তু আজকে যে শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন বা ডাউনফল নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা নিয়ে আমি কোনো রাজনৈতিক আকচাকচিতে যেতে চাই না। এখানে বাম আমলে ইংরেজি শিক্ষা ব্যবস্থার কথা এলো, তখন শিক্ষা কমিশনের রিপোর্ট কি ছিল, কতগুলো রাজ্যে তখন ইংরেজি প্রাথমিকে পড়ানো হতো, এসবের মধ্যে আমি আজকে ঢুকতে চাইছি না, তাহলে আলোচনাটা ওই আকচাকচিতে চলে যাবে। আমি শুধু বলতে চাইছি যে আজকে যেহেতু এই আলোচনাটা একটা সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যতের প্রশ্ন, সুতরাং আমার মনে হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার এই যে একটা ধ্বংস হচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে, এখানে ক্ষতিটা হচ্ছে দুরকম ভাবে। একটা হচ্ছে যে সমস্ত শিক্ষিত প্রজন্ম যারা শিক্ষক হিসেবে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চাইছেন, তার দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না,
এর ফলে তারা হতাশায় ভুগছে। আজকে অনেক ছেলে পাশ করে বেরোচ্ছে কিন্তু তাদের সামনে দিশা নেই। আমাদের এখানে যে ওই যে পরীক্ষা কেন্দ্রিক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত বই খাতা বই টইগুলো বিক্রি হতো, আজকে সেই স্টলগুলো শূন্য। সেখানে আজকে কোনো পত্রপত্রিকা বিক্রি হয় না। তার কারণ হচ্ছে সেখানে কেউ যায় না। এদের সামনে নতুন যারা পাশ করে আসছে এদের সামনে কোনো দিশা নেই। বরং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি তারা শিক্ষকতা পরীক্ষা হচ্ছে না বলে বাধ্য হয়ে বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স, নার্সিং কোর্স এইসব লাইনে চলে যাচ্ছে। এর ফলে এটা একটা ব্রেন ড্রেন হচ্ছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর ক্ষতিটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত, এখানে ইউনিভার্সিটির যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে কথা হচ্ছিল। আমি বলবো যে একটা জাতির শিক্ষার মূল জায়গা হচ্ছে প্রাথমিক শিক্ষা। আজকে আপনি দেখুন প্রাথমিক শিক্ষাতে 1 টিচার স্কুল পর্যন্ত চলছে, দীর্ঘদিন নিয়োগ নেই। আর সবচাইতে বড় অসুবিধা হচ্ছে যে এখনো পর্যন্ত স্কুলের ছাত্র সংখ্যার রেশিওতে শিক্ষক থাকা, শ্রেণীভিত্তিক শিক্ষক না থাকা ফলে একটা স্কুলে যদি ধরুন 90 মানে 3:1 90 জন ছাত্র থাকে তাহলে 3 জন শিক্ষক, নার্সারি থেকে 4 পর্যন্ত 5টা ক্লাস। হেডমাস্টার মশাইকে যে পরিমাণ অফিসিয়াল কাজ করতে হয় তার পক্ষে ক্লাস নেওয়া খুবই ডিফিকাল্ট। তাহলে 3 জনের শিক্ষকের মধ্যে একজনকে বাদ দিলে বাকি থাকে 2 জন। 2 জন 5টা ক্লাস কিভাবে সামলাবে? যেগুলো 1 টিচার স্কুল, সেই স্কুলের শিক্ষা তাদের কিভাবে এই পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অভিভাবকদের একটা অংশ এর শ্রদ্ধা তুলছে শিক্ষকদের উপর। শিক্ষকরা পড়াচ্ছে না, 2 জন শিক্ষক 5টা ক্লাস কিভাবে পড়াবে? ফলে শিক্ষকদের একটা গণশত্রুর তকমা দেওয়া হচ্ছে, স্কুলের উপর হামলা হচ্ছে। এছাড়াও আরো একটা যে বিষয় যে বিভিন্ন বেসরকারি স্কুল, এখন ধরুন কলকাতা বা কলকাতার আশপাশে যে বেসরকারি স্কুল তার যে মান, সেটা তো গোটা পশ্চিমবঙ্গের চিত্র নয়। মফস্বলে বহু বেসরকারি স্কুল আছে যেগুলো অতি নিম্ন কোয়ালিটি, পাতে দেওয়ার যোগ্য নয়। কিন্তু যেহেতু প্রাথমিক শিক্ষায় এই অবস্থা, সেহেতু গার্জেনরা মানে যেভাবে পারছে ওই মফস্বলের নিম্নমানের বেসরকারি স্কুলগুলোতে ছেলেদেরকে ভর্তি করছে। তারা সেখানে কিছু শিখতে পারছে না, কিন্তু তবু বাধ্য হয়ে ভর্তি করছে, কারণ সেখানে কম্পিউটার শিক্ষার ব্যাপারটা আছে, ড্রয়িং শিক্ষার ব্যাপারটা আছে, কিন্তু মূল যে শিক্ষার মান সেখানে হচ্ছে না, বাধ্য হয়ে চলে যাচ্ছে। ঠিক বুঝতে পেরেছি। অব্র সম্ভবত এই প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে দেওয়ার কথাটাই বলছিলেন যে আমি যদি সরকারি ব্যবস্থাটাকে ধসিয়ে দিই তাহলে আমাকে বাধ্য হয়ে বেসরকারি দিকে যেতে হবে, যেটা একসময় ইংরেজির টানে রাজ্যের ছাত্রছাত্রীদের যেতে হয়েছিল। স্কুলে ইংরেজি পড়ানো মানে সরকারি স্কুলে ইংরেজি পড়ানো হয় না বলে এখন পড়াশোনাটাই করানো হচ্ছে না বলে হয়তো যেতে হচ্ছে। আমি আসবো অনির্বাণ, আবার আপনার কাছে আসবো, সময় আছে আজকে আমার কাছে, সময় আছে, আমি সময় দেবো। আমি সুকন্যার কাছে আসবো। সুকন্যা, শিক্ষক গণশত্রুতে পরিণত, কম শিক্ষকের ফলে এক কথা আমি ছোট ছোট করে বলছি, মানে যা প্রয়োজন তার থেকে অনেক কম শিক্ষক, এবং রিসেন্টলি ভুয়ো শিক্ষকের ফলে আজকে 10 বছর পূর্তি হলো আমাদের রাজ্যে ভুয়ো শিক্ষক দিয়ে পড়ানো। টপিকটা হচ্ছে যেটা আমরা শুনে এসেছিলাম যে দুটি ছাত্রের হাতে বন্দুক পাওয়া গেছে, শিক্ষা ব্যবস্থার অবনতির কারণেই তারা আজকে শিক্ষা ব্যবস্থার সামনে বন্দুক ধরেছে। যে ছাত্র দুটিকে আমরা দেখতে পাচ্ছি বন্দুক হাতে নিয়ে যাচ্ছে, এটা আজকে আমি তৃণমূল, উনি বিজেপি কি সিপিএম যে কোনো পার্টির লোকই হোক, কেউ হয়তো তাদের হাতে এই বন্দুকগুলো তুলে দেয়নি। আজকে তাদের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে সামাজিক অবক্ষয়, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ জুড়ে না, যুব সমাজ, কিশোর মনের মধ্যে যে প্রভাব পড়ছে তার জন্য মিডিয়ারও কিন্তু একটা দায়িত্ববোধ আছে। আমরা সকাল থেকে টিভি খুললেই যে সমস্ত কাণ্ড কারখানা দেখতে পারি, এই এখানে গুলি চলছে, সেখানে বন্দুকবাজ দৌড়ে বেড়াচ্ছে, এগুলো কিন্তু সাইকোলজিক্যালি একটা এই বয়ঃসন্ধিকালের একটা এফেক্ট অবশ্যই পড়ে। মিডিয়াও তার জন্য অনেকাংশেই দায়ী। আর যে ছেলে দুটির হাতে আমরা বন্দুক দেখছি, এই বন্দুক তারা কোথায় পাচ্ছে এই প্রশ্ন করলেই আমাদের সামনে উঠে আসবে। আমরা যেহেতু আইন নিয়ে পড়াশোনা করি এবং বিভিন্ন ক্রিমিনাল কেসে দেখি, এই সমস্ত বন্দুকগুলো তাদের সাপ্লাই করে বিহারের মুঙ্গের থেকে, যেটা নীতিশ কুমারের জায়গা বিহারের মুঙ্গের।
সেই নীতিশ কুমারকে সাথে করে নিয়ে বিজেপি সরকার ঘোরাঘুরি করছে, কিন্তু বিহারের মুঙ্গেরে কোথায় কোথায় এই কারখানাগুলো আছে তারা খুঁজে বার করতে পারছে না, এবং সেখানে একাংশ বিএসএফ এর লোকেরাও দায়ী, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুট, বিএসএফ এর লোকেরা, বিএসএফ এর লোকেদের টপকে কি করে বিহারের বন্দুক আমাদের পশ্চিমবঙ্গে আসছে সেটাও ইট ইজ ইন কোশ্চেন। তাই সব দিক থেকে লক্ষ্য করা যেতে পারে যে আমরা যদি শুধু শিক্ষা অবশ্যই এটা হাসির কিছু নয়, কেন টপিকটাই হচ্ছে এটা আমাদের মানতে হবে যে বন্দুকগুলো ওখান থেকে আসছে, বিএসএফ সেগুলো আটকাতে পারছে না, এটা নিয়ে বিএসএফ আছে, পাড়াতে আমি জানতাম না, তাই বিভিন্ন জায়গা থেকে আসছে। বর্ডারে যে সিকিউরিটি ফোর্সগুলো আছে, বর্ডারে যে সিকিউরিটি ফোর্সগুলো আছে তারা কি করছে, সমস্ত সীমান্তে যেগুলো আছে এখান থেকে ওখানে গেলে ট্যাক্স লাগছে, কিন্তু বন্দুক যখন আসছে তখন কিসের ভিত্তিতে আসছে, কোথাকার তলা দিয়ে ঢুকে সেগুলো আসছে, সেগুলো আমরা সরকারের কাছ থেকে জবাব চাই। এবং এখন যেহেতু শিক্ষা ব্যবস্থা খুব সহজলভ্য হয়ে যাচ্ছে, যেরকম সমস্ত জায়গায় যারা দুর্নীতি ঢুকে যাচ্ছে, ডাক্তারি পড়তে গেলেও লোকেরা ভাবছে আরে টাকা দিলেই তো আমি ডাক্তার হয়ে যেতে পারি, তাতে আমাদের কিচ্ছু এসে যাবে না, আমার টাকা আছে টাকা দিয়ে ঢুকে যেতে পারি। তাতে আমরা অন্তত প্রধানমন্ত্রী বা অন্যান্য কোনো মন্ত্রীর কাছে তাদেরও কোনো লজ্জাবোধ নেই, তারা এখন স্বীকারও করছে না প্রধানমন্ত্রী এত চর্চা করছে চায় পে, কিন্তু একবারও বলছে না এটা একটা দেশের চায় পে চর্চা, এত চর্চা হচ্ছে, কিন্তু এই ডাক্তারি পরীক্ষা নিয়ে একবারও প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো আমরা কথা শুনতে পাচ্ছি না যে দেশের শিক্ষা ব্যবস্থার এই হাল যে ডাক্তার আমাদের জীবন নিয়ে খেলাধুলা করছে। সেই ক্ষেত্রে আমরা দুটো ছাত্র যাদের হাতে বিচ্ছিন্নভাবে যদি বন্দুক পাওয়া যেতে পারে, আমি সুকন্যার সঙ্গে সুকন্যার এই মূল্যবান বক্তব্যের সঙ্গে আমি কোনো লাইন অ্যাড করতে চাইছি না। তার জন্য দায়ী আমাদের সমাজ, তার জন্য দায়ী আমরা, তার জন্য দায়ী অনেকাংশ মিডিয়াও, আমরা আমাদের দায় কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আমার প্রডিউসার সম্ভবত পিসিআর থেকে আমার কানে আছেন, যদি তার মনে পড়ে আমাকে মনে করে দেবেন, তিনি ইংরেজি সাহিত্যের ছাত্রী, কোন একজন বিখ্যাত ইংরেজি কবিরই লেখা, ইংরেজি ভাষা সাহিত্যেরই সম্ভবত কোনো কবি, আমার যতটা মনে পড়ছে, আই ওয়েটেড ফর আ লং, আমি ওয়েট করছিলাম আসলে সুকন্যার জন্য। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ বন্দুকের মুখে দাঁড়িয়ে আছে কি না, এটা আমার প্রশ্ন ছিল। তাতে আমি জানতে পেরেছি 2 ছাত্রের বন্দুক নিয়ে স্কুলে ঢোকার পিছনে মিডিয়ার দায় আছে, বিহারের নীতিশ কুমারের দায় আছে, আমি বলছি বিহারের নীতিশ কুমারের দায় আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের দায় আছে, নিট পরীক্ষার পরিচালক হিসেবে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং তাদের মাথা হিসেবে কেন্দ্রীয় সরকারের দায় আছে, সার্বিকভাবে সমাজের দায় আছে, কিন্তু রাজনৈতিক এবং সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের বা তার পরিচালিত সরকারের কোনো দায় নেই। না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি সুকন্যা। আমি এবার শতরূপার কাছে আসি, শতরূপা আপনার নিজের এই প্রশ্নটার উত্তরে কি মনে হচ্ছে, তারপর আমি আবার বাকি সবাইকে সুযোগ দেবো। অনির্বাণ হাত তুলেছেন, মনে আছে বন্দুকের মুখে রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ। আমি না এই এত মানে দেশ ভ্রমণ ঘুরে টুরে আমি একটু কনফিউজ হয়ে গেছি। আমি স্ট্রেট অ্যাওয়ে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে বন্দুকের নলের সামনে শিক্ষা দাঁড়িয়ে আছে কিনা, পশ্চিমবঙ্গের শিক্ষা কথা এই প্রশ্নটা যখন উঠলো, আমার না জাস্ট এই স্ট্রেট অ্যাওয়ে এই প্রশ্নটাতে আমার একটা মেমোরি ট্রিগার করলো। তোমার মনে থাকবে অনির্বাণ, যখন সিপাহি মিউটিনির সময় যখন মিউটিনি বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল, কোয়েল করে দিল, প্রথম আমরা তো ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলি ওটাকে, আমাদের যারা পেট্রিয়ট ছিলেন, যারা সেই সময় মঙ্গল পাণ্ডে থেকে হ্যাং করা হয়েছিল, বাকি লোকজনকে তোমার মনে থাকবে ওই ভিজুয়ালটা, যে বন্দুক নজল, ক্যাননের নজলের সামনে বেঁধে তাদের উড়িয়ে দেওয়া হতো। আজ আমার মনে হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ শিক্ষা এক্স্যাক্টলি সেই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, একেবারে বন্দুকের নলে উড়ে যাওয়ার মতন ঘটনা। এখানে আমার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন 12 বছর আগে কলকাতাকে লন্ডন করে দেবেন, উনি সমগ্র পশ্চিমবঙ্গকে আমেরিকা বানিয়ে দিয়েছে, আমেরিকা স্কুলের মতন। আজকে আমাদের এইটা বসে বসে দেখতে হচ্ছে, সন্ধ্যাবেলা টিভিতে আলোচনা করতে হচ্ছে যে আমাদের ছেলেদের, আমাদের মানে আমার ইনফ্যাক্ট বোধ হয় ছেলেরও ছেলের বয়সী হবে, তাদের হাতে, স্কুলের ছেলেদের হাতে বন্দুক। কোথা থেকে এলো, কি হলো, এখানে তো কেউ চলে গেল বিহারে, কেউ চলে গেল অন্য জায়গায়। এক সেকেন্ড শোনো, আমি তোমার সময় কোনো কথা বলিনি, একটু আমারটা ধৈর্য ধরে শুনতে শুনে নাও, শোনা অভ্যেস করো। আমরা এতদিন ধরে প্র্যাকটিক্যালি বোধহয় 2012 থেকে আমরা একটা, এটা আমার কথা নয়, কোর্টের কথা, প্রাতিষ্ঠানিক অপরাধ দেখছি যে যারা প্রকৃত শিক্ষিত তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, যে কারণে তোমার ওই সেকেন্ড লাইনটা পড়াশোনা করে যে লিটারালি রাস্তায় গড়াগড়ি খায় তারা।
এইখানে আমরা তো নাম্বারস বলছি, এত লোক এখানে কি সুপার নিউমারি চাকরি, এখানে এত লক্ষ টাকা দিয়েছে, কিন্তু যদি আমরা একটু খুঁড়ে দেখি ব্যাপারটা অন্যায়টা কোথায় হচ্ছে। যারা প্রকৃত শিক্ষিত তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, যারা অতটা শিক্ষিত নয় বা কোনোভাবেই শিক্ষিত নয় তাদের টাকা দিয়ে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে দাঁড়িয়ে ক্যাবিনেটকে দিয়ে সুপার নিউমারি চাকরি তৈরি করেছে, করে দিয়েছে কাদের, যাদের কোনো রকম বিন্দুমাত্র যোগ্যতা নেই, না শিক্ষিত না মরাল যোগ্যতা আছে। এই মরাল যোগ্যতা নেই যাদের, তারা কিন্তু তুমি যদি মেনলি দেখো, কারণ তৃণমূলের লোকজন ছাড়া কারোর জন্য কিছু করেনি এতদিন, এটা একেবারে প্রমাণিত, বহুদিন ধরে আমরা দেখছি এটা। সেজন্য দেখুন এটা তৃণমূলের ঘরে ঘরে লোকজনের বন্দুক আছে। তুমি যদি সারাদিন ধরে এক সেকেন্ড, আমি তোমার সময় ভদ্রতা দেখিয়েছি, আমি ভদ্রতা অপেক্ষা করবো প্লিজ। সমগ্র জায়গায় সমস্ত মানুষের আজকে হাতে হাতে রেগুলার বেসিসে বন্দুক। আমার প্রশ্ন হচ্ছে এই কন্টিনিউয়াসলি এই মানুষের তৃণমূলের লোকেদের হাতে এত বন্দুক আসছে কোথা থেকে? আমরা থেকেই দেখি, এই দুদিন অন্তর আবার তুমি দেখবে, দুদিন পর আমরা আবার টিভি শোতে বসবো, পুলিশ থেকে বিশাল রকম রেড করেছে, প্রচুর বন্দুক পাওয়া গেছে, প্রচুর ফায়ারআর্ম পাওয়া গেছে। তারপরে সেগুলো কোথায় যাচ্ছে আমি জানি না। ইজ ইট গেটিং রিসাইকেল, নাকি বিহারের নীতিশ কুমাররা আছে বলে, বিজেপির অ্যালায়েন্সে আমরা আছি বলে সেই জন্য ওখানে অন্যায় হচ্ছে না, অন্যায়কারীরা এখানে বন্দুক সাপ্লাই করছে। আরে ওখানে বিহারের জেল থেকে এইখানে করলাম, প্লিজ স্টপ দিস। এই অসভ্যতাটা করুন না। আমি ধৈর্য ধরে তোমার কথা আবার সুযোগ দেব, তখন আপনি বলবেন। একটা কথা আমি বলে দিই, মাঝখানে থেকে বলেন, আমি একটা কথা বলিনি, আই উইল এক্সপেক্ট সাইলেন্স। এবার যেটা অব্র খুব সুন্দর করে শুরু করেছিল, যে সিপিএমের আমলে একটা পুরো জেনারেশন ওয়াইপড আউট হয়ে গেছিলো, ইংরেজি তারা বলতে শেখানো হয়নি। এইখানে প্র্যাকটিক্যালি দুটো জেনারেশন ওয়াইপড আউট হয়ে গেছে এই অর্ধ শিক্ষিত বা প্র্যাকটিক্যালি অশিক্ষিত লোকজনের হাতে আমাদের বাচ্চারা পড়ছে। আমাদের বাচ্চারা মানে যারা এখানে এখন বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ডেফিনেটলি আমি অনির্বাণ ব্যানার্জির সঙ্গে এগ্রি করব, এখানে ওটিটি, সোশ্যাল মিডিয়া, মুভিজ বিশাল একটা রোল প্লে করে, কিন্তু বাচ্চারা কিন্তু শেখে তাদের বড়দের, তাদের ফ্যামিলির বড়দের কাছ থেকে। তারা যখন দেখে আরে বড়রা তো দিব্যি বন্দুক চালিয়ে দিচ্ছে, বন্দুকটাই তাহলে আনসার হয়ে যায়। কিন্তু তারা এমনিতে তো শিক্ষা দীক্ষা নেই, পড়াশোনা করার বালাই নেই, স্কুলে সারা বছরের অর্ধেক বছর ছুটি, তো তারা কি করবে? তারা বাড়িতে বসে দেখছে যে অন্যায় হলে একজন আরেকজনকে ফোন করে থ্রেটেন করে, ফোন করে আবার ইনস্ট্রাকশন দিয়ে ফায়ার আর্মস করে। তো ফায়ার আর্মস একটা ছোট বাচ্চা কোথাও দোকান থেকে কিনে নি বা মুঙ্গের থেকে সাপ্লাই দেয়নি, সে বাড়ি থেকে পেয়েছে, সে একেবারে বাড়ি স্কুল থেকে পেয়েছে। এইখানেই আমার লাস্ট কথা, এইখানে পশ্চিমবঙ্গ সরকার হই হই করে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করছে, ওরা আবার থেকে দেশ ভ্রমণে চলে যাবে। আমি বলবো দেশ ভ্রমণে যাচ্ছই যখন, মুঙ্গের অবধি পৌঁছলেই যখন, দয়া করে গিয়ে নালন্দাটা দেখে এসো। এই সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার 1500 বছরের ভাঙা চোরা একটা ইউনিভার্সিটিকে নতুন করে আবার লাইভ দিল। এই হচ্ছে তফাৎ। দেশ ভ্রমণ যাও, কিন্তু সঠিক জায়গাগুলো দেখে এসো। বেশ, সুকন্যা হাত তুলছেন, আমি তারপর অনির্বাণের কাছে যাবো। সুকন্যা বলে নিন। দেখুন, উনি এতক্ষণ ধরে বললেন শুধু পশ্চিমবঙ্গের কথা, আমরা কিছুদিন আগে ধরেই টিভিতে দেখছি। আরে হ্যাঁ, তারা সুকন্যা বোধহয় অন্য কেউ এখানে নেই মনে হচ্ছে, সুকন্যা বলে বোধহয় এখানে অন্য কেউ নেই আমি ছাড়া। আচ্ছা, এক এক করে আমি জিজ্ঞেস করছি। এখন আমরা টিভিতে কিছুদিন ধরে দেখছি অরুণ মণ্ডল বলে একজন ব্যবসায়ীকে বিহারের এক জেল থেকে সুবোধ সিং অপারেশন করছে এবং তাকে শাসাচ্ছে, অবশ্যই বিহার থেকে। এবং বহু ঘটনায় আমরা দেখছি ঝাড়খণ্ড থেকে এখানে এসে ডাকাতি করে চলে যাচ্ছে। আপনার কি সামহাও মনে হচ্ছে সুকন্যা, না এক মিনিট, সামহাও সুকন্যা মনে হচ্ছে এই দুই ছাত্র, সুকন্যা মনে হচ্ছে সামহাও এই দুই ছাত্র স্কুলে বন্দুক নিয়ে ঢোকাটা শুধু বিহারের কাঁধে রেখে আমরা সামনে দিতে পারি? আমি তো প্রথমে নাগরিক হিসেবে আমাদের অবশ্যই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, থেকেই বলেছি বিহার ঠিক হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। দায়বদ্ধতা আমাদেরও আছে। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসি, খারাপ কিছু দেখবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস শুনবো না। কিন্তু আমরা কি করছি, সকাল থেকে সেই একই জিনিস নিয়ে আলোচনা করে যাচ্ছি। কোথায় বন্দুক নিয়ে ঘুরছে, কোথায় বন্দুক পাওয়া যাচ্ছে, কার বাড়িতে বাড়িতে বন্দুক আছে, পশ্চিমবঙ্গে সব। সুকন্যা মিডিয়া নিয়ে বলা কথাগুলো আমি একটারও উত্তর দেবো না, তার কারণ আমার বিশ্বাস যে আমার আপনার কাছ থেকে মিডিয়া নিয়ে কিছু জানার নেই বা শেখার নেই, ঠিক যেমন আপনার আমার কাছ থেকে আইনটা শেখার নেই। আমি অনির্বাণের কাছে আসবো। আমরা পেপারে এটা পড়ছি, আমরা টিভিতে দেখছি, খুব ভালো সুকন্যা, সুকন্যা আমি আপনার এই যুক্তিটা না ক্লাস 11-এ খণ্ডন করে এসেছি, আমার একটা স্কুল লেভেল ডিবেটে।
শাহজাহানের নিজের ভাই মানে মাফ করবেন ঔরঙ্গজেবের নিজের ভাইদের মারতে বা বাবাকে মারতে কোনো মিডিয়া লাগেনি। সজল বারুইয়ের অনেক আগে মেরেছিল, অশোকেরও লাগেনি। প্লিজ, আমি ক্লাস 11 এসব খতম করে এসেছি। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ এই কৌতূহল দেখুন, বন্দুক সেটা দেশি বন্দুক বা বিদেশি বন্দুকের অনুকরণে যে বন্দুকগুলো বানানো হয় মুঙ্গেরে হোক, আমাদের রাজ্যে হোক, অন্য রাজ্যে হোক, বন্দুক জিনিসটা না হয় বেআইনি লেদ কারখানায় অ্যাসেম্বল করে সেই করে বানানো যায়। গুলি কিন্তু ওই ডোমেস্টিকভাবে প্রডিউস করা সম্ভব নয়। তার জন্য সরকারি কারখানা ছাড়া গুলি তৈরি হয় না, কিন্তু গুলিটাও অ্যাভেলেবেল। অর্থাৎ যে সরকারি কারখানাগুলি আমাদের ভারত জুড়ে বা বাইরেও কোথাও যারা গুলি বানায়, এইটা কিন্তু হাইলি প্রিসাইজ কোনো মেশিন ছাড়া গুলি বানানো যায় না, সেটা সরকারি ব্যবস্থা ছাড়া যায় না। কিন্তু সেই গুলিগুলো আসে, কারণ বন্দুক তো গুলি ছাড়া অসম্পূর্ণ। সেই গুলিগুলি যখন মার্কেটে আসছে, তার মানে সরকারি ব্যবস্থার যে অংশটির সাথে হাত না মেলালে অস্ত্র কারবারিরা চলতে পারতো না, তাদের আইডেন্টিফাই করার কিন্তু প্রয়োজন আছে। সেই আইডেন্টিফিকেশনের জায়গা বা সেই প্রশ্নের জায়গা জেনারেলি তোলা হয় না। আমি বলার চেষ্টা করছি যে সেই গুলি কোথা থেকে আসে, এটা কিন্তু এমনি বানানো হয় না। সময় যত এগোচ্ছে তত আমার অগ্নিবাণের যথার্থ প্রমাণ হচ্ছে। বন্দুকের মুখে রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ আমি প্রশ্ন করেছিলাম, গুলি হোক বা বন্দুক, আমি দেখছি ক্রমশ শিক্ষার ভবিষ্যৎ বন্দুকের মুখে দাঁড়িয়ে আছে, সেভাবে প্রায় একমত হয়ে যাচ্ছে। শুভজিৎ বাবু, তারপর আমি আসছি। আমি একটা রিপোর্টই বলি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজে অ্যানাউন্স করেছে যে ৮,২০৭টি, আবার শুনুন, ৮,২০৭টি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল উইথ ফিউয়ার দেন 30টা স্টুডেন্ট। আচ্ছা, 30টা স্টুডেন্টেরও কম, এত তো নিয়ারলি 10% অফ টোটাল গভর্নমেন্ট কন্ট্রোল স্কুল এগুলো তাদের ফিনান্সিয়াল আনভায়াবিলিটির জন্য এগুলো রীতিমতো ধুঁকছে। এবার এই প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলে পড়াশোনাটা কারা করে? এর পিছনে মুঙ্গেরের কোনো হাত নেই বা নীতিশ কুমারের কোনো হাত নেই। আমি এগুলো আই বিলিভ বিএসএফ এর কোনো হাত নেই। আমি একেবারেই যাচ্ছি না। আমি জিজ্ঞাসা করব, আমি পরীক্ষা এখানে চলবে বা মিডিয়ার কোনো হাত নেই। দেখুন, এটা এই ডিবেটের মধ্যে জায়গা নেই। আমি বলছি যে এই যে হ্যাভক নাম্বার অফ যে এই হ্যাভক নাম্বার যে বন্ধ হচ্ছে বা ধুঁকছে, এর কারণ শুধুমাত্র আপনি তো পিস্তলটা দেখছেন বা এই পড়ুয়া বন্দুক উঁচিয়ে রয়েছে, কিন্তু তার বাইরে আমি বলছি, আমি যেটা আগেও বলেছি যে ডিপার ম্যালাইসটা কি। আমি বেশ কিছুদিন আগে আমরা কোভিড-19 প্যান্ডেমিক পেরিয়ে এসেছি, আপনার মনে থাকবে সেই সময় হঠাৎ করে আমাদেরকে ফিজিক্যাল মোড থেকে অনলাইন মোডে ফিরতে হয়েছিল। এবং যখন অনলাইন মোডে আমি ক্লাস নিতে শুরু করি, যে স্টুডেন্টরা আমার লালগড়ে বাড়ি, ঝাড়গ্রামে বাড়ি, মুর্শিদাবাদে বাড়ি, মালদায় বাড়ি, দিনাজপুরে বাড়ি, সুন্দরবনে বাড়ি, আমি যখন 2টোর সময় ক্লাস নিতে শুরু করছি বাড়ি থেকে কানেক্ট করে অনলাইনে, দেখছি তারা জয়েন করতে পারছে না। যারা কলকাতা বেস্ট স্টুডেন্ট তারা সবাই অনলাইনে গুগল মিটে জয়েন করেছে। আমি যখন তাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি জয়েন করতে কেন পারছো না, সে বলছে স্যার আমার এখানে তো ফোনেরই টাওয়ার নেই, আমি ইন্টারনেটে কি করে কানেক্ট করব। এবং আমি বলছি এই ফল্ট লাইন, অনির্বাণ বাবু, এই যে ফল্ট লাইনটা উঠে এসছে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। এটা শুধুমাত্র একটা কোনো সরকারের ব্যাপার নয়, এটা একটা কালেকটিভ সোসাইটির ব্যাপার। শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি যদি প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজ এডুকেশন এবং ইউনিভার্সিটি এডুকেশন, বিশেষত যেগুলো ডিস্ট্রিক্ট লেভেলে, আরবান প্রেসিডেন্সি বা যাদবপুর দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থার বিচার করবেন না দয়া করে। এবং আমি বলছি এই জায়গাগুলোতে একটার পর একটা প্রবলেম এখানে রয়েছে, সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করছে না। এবং আমি বলছি অডিট করুন যে শিক্ষা ব্যবস্থার হাল কি, এই অডিটটা আমাদের করা খুব দরকার। একটা ভুল তথ্য তৃণমূল সমর্থক অনির্বাণদা দিলেন যে বুলেটগুলো নাকি সরকারিভাবে তৈরি হয়। এটা ইম্পসিবল একটা জিনিস উনি বলেছেন, ঠিক আছে, ওনাকে এরকম একটা সুন্দর থিওরি আনার জন্য ধন্যবাদ জানাই। বুলেট কোথায় তৈরি হয় বলো? আপনি জানেন না, বুলেট কোথায় তৈরি হয় বলো? যখন এক ঘোড়া বন্দুক 1800 টাকা বা 1200 টাকা বা 2000 টাকা পাওয়া যায় গ্রামে গ্রামে, আপনার মনে হয় সরকারি ইন্ডাস্ট্রিতে যেটা তৈরি হয়? প্লিজ, এটা হতে পারে। মেবি উনি হয়তো ঠিক বলেছেন, একটা দিক দিয়ে উনি ঠিক বলেছেন। একটা দিক দিয়ে উনি ঠিক বলে থাকতে পারেন যে পশ্চিমবঙ্গ সরকার নিজে থেকে ওই যে 1 ঘোড়া বন্দুক 2 ঘোড়া বন্দুক যেগুলো ইলিগালি সবাই পেয়ে যাচ্ছে, সেগুলোর গুলি হয়তো তৈরি করে, উনি হয়তো সেইটা ভালো করে জানেন। এর বাইরে আর এটা হওয়া সম্ভব নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে ওনারা বারবার এই রাজ্য সেই রাজ্যে ঘুরতে বেরিয়ে যাচ্ছেন। মানে আপনাকে বুঝতে হবে, এই রাজ্যে এতগুলো বোমা কারখানা, এতগুলো এনআইএ কেস, এত নাকি আর্মস রিকভারি হয়েছে। ইনফ্যাক্ট
কি অবস্থা, কেন্দ্রীয় সংস্থায় সেখানে মারধর পর্যন্ত খেতে হয়, তাও নাকি এই রাজ্যে কিচ্ছু হচ্ছে না। পার্শ্ববর্তী রাজ্য থেকে নাকি কচি কচি বাচ্চারা বন্দুক নিয়ে এসে তারপর স্কুলে ঢুকছে। এই ধরনের হাস্যকর যুক্তি যেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেয় তাদের সঙ্গে সুস্থভাবে কোনো ডিবেট কি করা সম্ভব, এটা আমার মৌলিক প্রশ্ন। আর যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলে বিহার আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি বিএসএফ পাহারা দিচ্ছে, তাদেরকে আপনারা বলবেনটা কি? আপনাদের বুঝতে হবে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের যদি এরকম কথাবার্তা হয়, সেই রাজনৈতিক দল মস্তকে বসে থাকবে স্কুল শিক্ষা ব্যবস্থার এই হালতই হবে, এই হালতই হবে। আমি একটা প্রশ্ন আমি সুকন্যা, আমি আপনাদের প্রত্যেকের কথা শুনেছি, আবারও আসবো। আমি একটা প্রশ্ন পোল কোয়েশ্চেন হিসেবে রেখেছিলাম দায়ের জায়গা থেকে, রাজনৈতিক দল হিসেবে, শাসক দল হিসেবে, দায়ের জায়গা থেকে, এই রাজ্যের শাসক দল হিসেবে, কারণ আমি রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম বা বিতর্ক করছিলাম। আমি প্রশ্ন রেখেছিলাম সাধারণ মানুষের কাছে, ছাত্রের হাতে বন্দুকই দেখতে চায় তৃণমূল? আমি প্রশ্ন করেছি তৃণমূল দেখতে চায় কি চায় না সেটা তারা বলবে, মানুষ বলবেন তারা কি মনে করছেন তৃণমূলের দেখতে চাওয়া সম্পর্কে। কিন্তু আমি এখানে তৃণমূলকে সমর্থন করছেন যে দুজন, অন্তত তাদের জন্য দুজনের কাছে আমি এটার উত্তর চাইব। অনির্বাণ, ছাত্রদের হাতে কি বন্দুকি দেখতে চান আপনারা অনির্বাণের কাছ থেকে? অনির্বাণ, প্রশ্নটাই অনর্থক। কোনো রাজনৈতিক দল বিজেপি বাদ দিয়ে শিশু বা ছাত্রদের হাতে বন্দুক দেখতে চাইবে, এটা হতে পারে না। আচ্ছা, একমাত্র আরএসএস বিজেপি গিয়ে দেখেছি আমরা তলোয়ার হাত দিয়ে বাচ্চাদের মিছিলে পাঠাতে, যার ফলে বিজেপি বাদ দিয়ে এই কারণে কনসাসলি আমি বললাম, বাকি কোনো দলের ক্ষেত্রে সুকন্যা আমার মনে হয় শুধু তৃণমূল কেন, আপনারা তৃণমূল করছেন কেন? আমি শাসক আমার মনে হয় কোন শাসক, অনির্বাণ চৌধুরীর শাসন ক্ষমতা থাকলে জিজ্ঞাসা করতাম, কোন দলই কখনো বাচ্চাদের হাতে বন্দুক দিতে চায় না, আমার দৃঢ় বিশ্বাস। এবার দেশের শাসক আপনারা দেখতে চান, দেশের শাসক আপনারা দেখতে চান। সুকন্যাদি একটা ভয়ঙ্কর কথা বললেন, আরএসএস নাকি বন্দুক চালানো শেখায়। সুকন্যাদি জানেন না বা ওনার জেনে নেওয়া উচিত আজকের এই শোটার পরে, যে যখন চায়নার সঙ্গে ভারতবর্ষের ওয়ার হয় তখন কিন্তু এই আরএসএস এর স্বয়ংসেবকরাই আধা সৈনিকের মতো কিন্তু কার্যনির্বাহ করে দেশের পক্ষে দাঁড়িয়েছিলেন। এবং তার পরের বারের রিপাবলিক ডে কুচকাওয়াজে পণ্ডিত নেহরু ডাক্তার করেছেন স্বয়ংসেবকদের। এটার মধ্যে আমি অনির্বাণের কাছে আরেকবার যাবো, মুর্শিদাবাদের অনির্বাণ, সিপিআই এর অনির্বাণের কাছে আরেকবার যাবো। অনির্বাণ, আপনার কি মনে হয়, এতক্ষণ ধরে আপনি বিতর্ক শুনেছেন, আপনিও আপনার মতো করে বলেছেন, শুরুর দিকে কোথাও ব্যাধিগুলো বোঝার চেষ্টা করেছেন, কিন্তু সেই ব্যাধিগুলোকে এক মিনিট কিন্তু সেই ব্যাধিগুলোকে অ্যাড্রেস করার যে ধরন, এক এক করে প্লিজ আমি অনির্বাণের কাছে, প্লিজ সুকন্যা প্লিজ এক একে আমি অনির্বাণের কাছে যাচ্ছি। সিপিআই অনির্বাণ, যে ব্যাধিগুলোকে আপনি চিহ্নিত করছিলেন এক এক করে, আপনি দল বা রাজনীতির বাইরে বেরিয়ে চিহ্নিত করার চেষ্টা করছিলেন, কিন্তু রাজ্যের শাসক দল, যেহেতু রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ, এই মুহূর্তে যারা শাসন ক্ষমতায় আছে তারা কি দেখতে চায় বলে আপনার মনে হয়? আমি যে প্রশ্নটা রেখেছি, ছাত্রের হাতে কি বন্দুকই দেখতে চায় তৃণমূল, আপনার নিজের কি মনে হয়, এই শাসক দলের মনোভাব কি, তারা কি দেখতে চাইছে না কোনটা? দেখুন, এরকম একটা উদাহরণ এটা বললে তো সেই একটা রাজনীতির কথা চলে আসছে, সংকীর্ণ রাজনীতি। তবু আপনি যখন জিজ্ঞেস করলেন সেটা বলছি যে একজন এমএ পাস ছেলেকে বোধহয় এবছর যে পঞ্চায়েত নির্বাচন হলো তার আগের পঞ্চায়েত নির্বাচন, এমএ পাস ছেলেকে এক হাতে বন্দুক আর এক হাতে মদের বোতল ধরিয়ে তাকে বুথ দখল করতে পাঠানো হয়েছিল। এবং তারপর সেই ছেলেটা যখন বুথ দখল করতে গিয়ে গণপ্রহারে মারা গেল, তখন সেই ছেলেটার মা বলছে তৃণমূলের নেতা এসে বলে গেল যে এই বন্দুক নিয়ে বুথ দখল করে, অথচ ছেলেটা কিন্তু এমএ পাস ছিল। আমি বর্তমান শাসক যে দল কাজ করছে, আমি আজকে আর এই প্রসঙ্গে ঢোকাটা মনে করছি না খুব বাঞ্ছনীয় ঘটনা হবে, তবুও আমি একটা শেষ কথা যেটা উঠে এলো না, সেটা হচ্ছে আপনি যদি কোনোদিন এটা নিয়ে আলোচনা করেন যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ডিগ্রেডেশনের আরো একটা বড় কারণ হলো যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক অবধি অবৈজ্ঞানিক এবং অসামঞ্জস্যপূর্ণ সিলেবাস, যে সিলেবাসটাকে একটা বোঝা মনে হয়। এই সিলেবাস আপনি যদি বই ধরে ধরে কোনোদিন আলোচনা করেন, আমি বই ধরে ধরে দেখিয়ে দিতে পারবো যে পরীক্ষা ব্যবস্থা, নাম্বার বিভাজন এবং এই সিলেবাস কতটা অসামঞ্জস্য। আদৌ হাতে বই তুলে নেওয়ার আর কোনো ইচ্ছে থাকে কিনা, আরো একটা দিকে অনির্বাণ বললেন, একদম শেষের দিকে চলে এসেছি, আমি শতরূপার মত চাই। শতরূপ, আপনার মত? বন্দুক তো ডেফিনেটলি কেন্দ্রীয় সরকার চায় না, এবং আরএসএস নিয়ে যে দুম করে একটা কমেন্ট করে দিল, আমি জানি না এখানে কজন একটা ওটিসি অবধিও পৌঁছেছে,
কিন্তু আরএসএস যে একেবারে ভায়োলেন্সের বিরুদ্ধে, এটা নতুন করে বলবার কিছু নেই। আমি আমার সময় এইটা নিয়ে কথা, নাথুরাম গডসে নিয়ে আরো আরেকটা চ্যাপ্টার করা দরকার। নাথুরাম গডসে মুখে নাই ছবিটা তোমরা নিও না, তোমরা নাথুরাম গডসে তার চোখে চোখ একসাথে পাওয়া গেছে। আমি একটা ঠিক বলেছে, ঠিক বলেছে। নাথুরাম প্লিজ এক এক করে একদম নাথুরাম গডসে নেই তো, আমরা নাথুরাম গডসে নেই তো, ওটা এক এক করে প্লিজ। শুভজিৎ বাবু কিছু বলবেন? জানি না বলার সুযোগ পাবেন কিনা, এই মুহূর্তে জেমে যায়। আচ্ছা শেষ করে নাথুরামের নামে দিনাজপুর, কুচবিহার ইত্যাদি বলছিল। আমি বলছি, আমি অনেকগুলো এখানে পাবলিক মিটিং করলাম তো ইলেকশনে। তুমি কলকাতার বাইরে যাও, যাদবপুর জাস্ট মানে আরবান লিমিটটা পেরোলে, বারুইপুর পেরিয়ে যাও, তুমি নেট পাবে না, খুব দূর নয়। তুমি বসিরহাট যাওয়ার সময় বাদুড়িয়া অবধি যাও, তুমি নেট পাবে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। আমার সময় একেবারে শেষ। আমি মানুষের কাছে যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম তারা কিভাবে সে প্রশ্নের উত্তর দিয়েছেন আমি একবার দেখে নেব। দেখে নিই মানুষের রায় ফেসবুকে। ছাত্রের হাতে বন্দুকে দেখতে চায় তৃণমূল, 88% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 12% মানুষ। এটা সরকারি মনোভাব, সরকারি দলের মনোভাবের জায়গা থেকে জিজ্ঞাসা করা। নিশ্চিতভাবে যে ছাত্ররা হাতে বন্দুক আজকে নিয়ে ঢুকেছিল তাদের হাতে কোনো রাজনৈতিক দলই বন্দুক তুলে দিয়েছে এটা আমরা বলছি না, কিন্তু ব্যবস্থাকে কি সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে? চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে। এখানে 83% মানুষ মনে করছেন হ্যাঁ, ব্যবস্থাকে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে ছাত্রের হাতে বন্দুকই দেখতে চাইছে মনে হচ্ছে শাসক দল। 17% মানুষ মনে করছেন না। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 1 ঘন্টায় 11,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 92% মনে করছেন হ্যাঁ, 8% মানুষ মনে করছেন না। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আমার প্রডিউসারের কাছে হেল্প চেয়েছিলাম, তিনি ইংরেজি সাহিত্যের ছাত্রী। আমি যে লাইনগুলো বলার চেষ্টা করেছিলাম বা মনে করার চেষ্টা করছিলাম সেটা এক মার্কিন নভেলিস্টের লেখা, চার্লস বুকোভস্কি। উপন্যাসটার নাম পাল্প। আমি শেষ কয়েকটা লাইন বললে বোঝা যাবে আমি আসলে কি বলতে চেয়েছিলাম। উই ওয়েটেড অ্যান্ড ওয়েটেড, অল অফ আস। আমরা সবাই অপেক্ষা করছি, আমরা সবাই। Didn't the shrink know the waiting was one of the things that drove people crazy? মানুষ অপেক্ষা করতে করতে কতটা ক্রেজি হয়ে, মানুষের কতটা ধৈর্য ক্ষয় হয়, সংযম ক্ষয় হয়, মানুষ কতটা অন্যরকম হয়ে যায়, এটা কি ডুবে যাওয়া জিনিসটা জানে না? নিশ্চিতভাবে জানে। তারপর কি ঘটে? তারপর পিপল ওয়েটেড অল দেয়ার লাইফস। মানুষ সারা জীবন অপেক্ষা করে। দে ওয়েটেড টু লিভ, দে ওয়েটেড টু ডাই। এখন পাল্পে বলা চার্লস বুকোভস্কির এই কথাগুলো কি বাঁচার জন্য বলা? এ রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ বেঁচে থাকার জন্য অপেক্ষা করছে, না মরে যাওয়ার জন্য অপেক্ষা করছে? বন্দুকের মুখে রাখা আছে, যা বন্দুকের মুখে রাখা থাকে তার তো বাঁচার আশা। উত্তর দেবেন সরকার, সরকারি দল আর তাদের মনোভাব। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।